বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায় কথায় কথায়। দেশ থেকে বিদেশ, ক্রীড়া জগৎ থেকে শিক্ষাক্ষেত্র, নানান বিষয়ের ওপর নানান আলোচনা শুনুন বেতার বিদ্যাসাগরের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান কথায় কথায়। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠান কথায় কথায়। কথায় কথায় আজকের এই পর্বে আমাদের বিশিষ্ট অতিথি ইতিহাসবিদ ডক্টর অন্নপূর্ণা চট্টোপাধ্যায়। মেদিনীপুরের সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে তার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। তার সঙ্গে কথা বলে নিয়েছিলাম বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে। কি বলছেন তিনি, চলুন জেনে নিই। প্রথমেই জানব বেতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এসে তার কেমন লেগেছে সেই অনুভূতির কথা। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা হয়েছে ব্যাপার, বেতার অনুষ্ঠান, বিদ্যাসাগরের নামে তুলনা নেই তার, এত সুন্দর, খুব ভালো হয়েছে, এত আনন্দ হচ্ছে। আমি শুনেছিলাম, গতবারই এসে শুনেছিলাম হয়েছে, কিন্তু দেখিনি, প্রথম দেখলাম। অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে। ইতিহাস গবেষণা নিয়ে আপনি কাজ করেছেন, কেন ইতিহাসের প্রতি ভালোবাসাটা কিভাবে এলো? ইতিহাসের প্রতি প্রথম বলছি, সেদিনই বলছিলাম যে ইতিহাসের প্রতি, এই যে আজকেও বলেছি, যেটা যে শিক্ষকের পড়ানোর প্রভাব ছাত্রছাত্রীর উপর পড়ে। আমার ইতিহাস ভালোবাসা জন্মেছিল প্রথম আমার বাবার কাছ থেকে। আমার বাবা অনেক ইতিহাসের বই নানাভাবে, যেমন টডে রাজস্থানের ইতিহাস, ছোটবেলায় তখন স্কুল লাইফে, তখন সেগুলো বাবা বলতেন, আনতেন। তারপরে রমেশচন্দ্র দত্তের যে সমস্ত বই বাংলায়, রমেশচন্দ্র দত্ত তো বাংলা জানতেনই না। তারপরে বঙ্কিমচন্দ্রের কথায় বঙ্কিমচন্দ্র বললেন যে তুমি বাংলায় লেখো রমেশচন্দ্র দত্তকে। তখন রমেশচন্দ্র দত্ত বললেন, বাংলা, আই ডোন্ট নো বেঙ্গলি স্টাইল, you are a cultured man, what you write will be the style. তখন থেকে উনি বাংলা লেখা শুরু করলেন, এবং তখন যে রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত, এই সমস্ত বই যে তিনি লিখলেন, তাতে সমস্ত ইতিহাসের কথা এত অপূর্ব না। আমরা ছোটবেলায় ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছি 1947, সেই লেভেলে ক্লাস 10 পর্যন্ত এইসব বইগুলো পড়েছি আমরা, এগুলো পড়েছি। তারপরে বঙ্কিমচন্দ্রের যে সমস্ত বই, সবই তো ইতিহাস ভিত্তিক, দুর্গেশ নন্দিনী, এই সমস্ত তো ইতিহাস ভিত্তিক, এবং সেই গল্পগুলো, সেইগুলো আমরা ওই স্কুল লাইফে আমরা পড়েছি। সেই তখন থেকে ইতিহাসের প্রতি ভালোবাসা। তারপরে ইতিহাসের এদিনও সেদিনও আজকেও বলেছি আমি, যে শিক্ষকের পড়ানো ছাত্রছাত্রীর ওপর প্রভাব বিস্তার করে। তারপরে স্কুলে, মিশন গার্লস স্কুলে পড়েছি, সেখানে যখন ইতিহাস ক্লাস 9-10 পড়ালেন শুদ্ধ শশী মুখোপাধ্যায়, সেখানে ইতিহাস পড়াতেন, এবং তিনি পরবর্তীকালে হেডমিস্ট্রেস হয়েছিলেন। অসাধারণ সুন্দরী, এইরকম সুন্দর এখনকার দিনে দেখা যায় না। মনে হয়েছিল তাকে স্বর্গের কোনো দেবী বা এঞ্জেল হয়তো এসেছেন, এত সুন্দর দেখতে। এবং তার নীল রঙের শাড়ি পরেছিলেন, সেদিন ম্যাপ টাঙানো, সেই প্রথম দিনের কথা আমার মনে আছে, ভারতবর্ষের ম্যাপ টাঙানো। উনি বলছেন, তারপর অবশ্য আমি যুক্ত করেছিলাম পরে, এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ, এই উত্তরে হিমালয়। আর তারপরে যখন আমি লিখি, সেই তখন কুমার সম্ভবের প্রথম লাইন মনে পড়ল, অস্তুত্তর সামনে হিমালয় নামও নগাধিরাজ। হ্যাঁ, কিন্তু এই যে পড়াতেন, তাকে দেখেও একটা কথা, যে আগে দর্শনদারি, এত অপূর্ব তিনি দেখতেন, এবং তার সঙ্গে তার পড়ানো, এই দুটো মিলে অপূর্ব সম্মেলন, এত সুন্দর, দুটো মিলে গিয়েছিল। যেমন তিনি দেখতে তেমনি তার পড়ানো
তেমনি তার বাচন শৈলী, এইসব দেখে ইতিহাস পড়তে ভীষণ ভালো লাগতো। সেই ইতিহাস, আমি ইতিহাসে লেটার পেয়েছিলাম, জিওগ্রাফি এবং ইতিহাস দুটোই, জিওগ্রাফি পড়াতেন অপূর্ব। তাই সেই তখন থেকে বলছি যে শিক্ষক শিক্ষয়িত্রী তাদের প্রভাব ছাত্রছাত্রীর এবং সাবজেক্ট বিষয়বস্তুকে ভালোবাসতে শেখায়, তাদের দেখে সেই বিষয়বস্তু ভালোবেসেছে। তারপর সেটা তো হয়ে গেল, তখন ইতিহাস এরকম হলো। তাহলে তারপরে যখন মেদিনীপুর কলেজে এলাম, মেদিনীপুর কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি, তখন তো কলকাতায় রাইট হচ্ছে। তারপরে ভূগোল আমার নেওয়ার ইচ্ছা ছিল, আমার নেওয়া হলো না, এখানে ছিল না, খুব দুঃখ হয়েছিল। আমার ইচ্ছা ইতিহাস সে অনার্স নেবো এবং ভূগোল পাশে নেবো, এটা ইচ্ছা ছিল, কিন্তু ভূগোল আমার পড়া হলো না, ওই জন্য এখানে নেই। এবং কলকাতায় রাইট হচ্ছে, কলকাতায় বাবা ভর্তি করবে রাইট হচ্ছে, তখনও থামেনি, এদিক ওদিক নানা রকমের মারামারি ইত্যাদি হচ্ছে। তা সুতরাং ইতিহাস নিলাম, সেখানে অমূল্যভূষণ সেন পড়াতেন ইতিহাস। তিনি এত তার ইংরেজি, তখন তো ইংরেজি যত সুন্দর, বাংলায় পড়াতেন না, ইংরেজিতেই তখন এত অপূর্ব ইংরেজি, এবং বইগুলো এত সুন্দর। বইয়ের একটা কথা তুমি বলছি তোমাদেরকে, বইয়ের একটা কথা বলি, যে রানী এলিজাবেথের কথা বলছেন ওয়ার্ন অ্যান্ড মার্টিন, সেই বইতে আছে যে রানী কিরকম, রানীর নানান কথা বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে তিনি লিখছেন এলিজাবেথ is romantically beloved, but her character is not good, but she is romantically beloved. অসাধারণ লেখা সেই বইয়ে, এবং তিনি যেভাবে পড়াচ্ছেন সেটাও আকর্ষণীয়। তখন বাড়ি গিয়ে সেই বই, এত বড় মোটা বই, সেই বই উল্টে দেখি কোথায় সেই পাতাগুলো আছে, সেইগুলো লেখা আছে। সব তো বলা সম্ভব নয়, তারা দু চারটে কথা বলে দেন। এইবার স্টুডেন্টসরা দেখুক খুঁজে, তাই না, স্টুডেন্টরা খুঁজে দেখুক। সেইভাবে ইতিহাস ভালো লাগলো। তারপরে যখন ইতিহাস, এখানেও সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম আমি ইউনিভার্সিটির মধ্যে ইতিহাসে, এই মেদিনীপুর কলেজ থেকে, ওদের পড়ানোর জন্য। তারপরে যখন প্রেসিডেন্সি কলেজে গেলাম, সুশোভন সরকারের ইতিহাস পড়ানো অনবরত। তিনি তো কিংবদন্তি ঐতিহাসিক, পড়ানো তার তাই ছিল, সুশোভন সরকার। এবং এক্ষুনি কথা হচ্ছিল, সুশোভন সরকারের মেয়ে শিপ্রা সরকার, সে বিশেষ কোনো রিসার্চের কাজ করেনি বটে, কিন্তু ওই রকম মেধা কারুর দেখা যায় না। তিনি 84% পেয়েছিলেন MA-তে ইউরোপিয়ান হিস্ট্রি থেকে। সেই পেপার, সেই নম্বর কেউ এখনো পর্যন্ত ক্রস করতে পারে না। 84% পেয়েছিলেন স্পেশাল পেপার। তাহলে এই যে পড়ানো, তার পড়ানো, তারপরে এক্ষুনি আমি বলছিলাম অতীন বোস পড়াতেন। অতীন বোস নেতাজির পার্শ্বে ছিলেন, তার সঙ্গে কাজ করতেন। অতীন বোস জেলে বসে বসে তিনি MA পরীক্ষা দিয়েছেন, এবং সেই অতীন বোস প্রফেসর ম্যাট্রিকুলেশনে তিনি প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছিলেন। বাবা যায়, প্রত্যেকটা সাবজেক্টে, ইংরেজি, বাংলা, ইতিহাস যা আছে সব সাবজেক্টে লেটার 80%। ভাবা যায় না, এইসব দিকপাল প্রফেসরটা পেয়েছিলেন। সেই জন্যে ইতিহাসে অনুরাগ। তারপরে বলবে যে আমার কি করে এই দিকে গেলাম, MA পাস করলাম, কিন্তু তখন থেকে আমার মনে হয়েছে এ তো অনেক বড় কাহিনী, কতক্ষণ বলবো তোমাদের। তারপরে যখন MA করলাম, MA করার পর আমার রিসার্চ করব, কিন্তু আমি মডার্ন হিস্ট্রি কোনো টপিকে করবো না, এটা ভেবে রেখেছিলাম। আমি ইন্ডিয়ান হিস্ট্রি জানতে চাই, আমি বেঙ্গলের হিস্ট্রি জানতে চাই, এবং তার উপরে আমি কাজ করব। আর ওর জন্য ওখানে আমি স্পেশাল পেপারগুলো আমি সব এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম অশোক, তারপরে নিয়েছিলাম এনশিয়েন্ট ইন্ডিয়ার 200 নম্বরের, সেটা স্পেশাল পেপার 200 নম্বরের ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছিলাম। পড়লে কি হবে, কিন্তু আমি দেখলাম ভেতরে ঢুকতে পারলাম, বললাম এ তো খণ্ডিত ইতিহাস। যাই হোক, তবু আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে রিসার্চ করবো ঠিক করে আমি গেলাম প্রফেসর, আজকে যার সম্বন্ধে কথা হলো, প্রফেসর এসআর দাসের কাছে। সুধীর রঞ্জন দাস খুব ভালো পড়ান শুনলাম। তখন আমার বাবাকে সঙ্গে করে নিয়ে, তখন কিন্তু দেখো এখনকার মেয়েদের মতন আমরা অত সাহসী ছিলাম না,
মানে মাস্টারমশাইয়ের কাছে একা তখনকার দিনে দেখো মাস্টারমশাইয়ের কাছে যাবো একা একা ভয়ে মরে যাচ্ছি। বাবা তুমি চলো, হ্যাঁ বাবাকে সঙ্গে নিয়ে তার কাছে গেছি, গিয়ে বলছে যে রিসার্চ করবো এই কথাটা। বাবা বলে দিল এবং আপনার কাছে কাজ করতে চায়। তখন উনি অনেক আমার সঙ্গে অনেক কথা বললেন, বললেন যে দেখো তুমি কিন্তু পারবে না, যদি তুমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি না পড়ো তাহলে ভালো কাজ করতে পারবে না, ভাষা উপর কাজ করবে। কিন্তু ভাবলাম না, আমি কাজের জন্য আমাদের সে সময় ডক্টরেট হলে যে মাইনে বাড়বে তাও নেই, প্রমোশন হবে তাও নেই, কিছুই নেই। এটা একটা নিজের ভালোবাসা, নিজের ইচ্ছা। তখন আমি বললাম পড়বো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। 2 বছর আমি ভর্তি হয়ে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে দেখলাম হ্যাঁ যদি আমি না পড়তাম আমি ঠকতাম। তারপরে পড়ার পর এই যে পড়ানো, এই পড়ানোতে ওই প্রফেসর সুধীর রঞ্জন দাস উনি পড়াতেন ওই গ্রুপ 2টা হচ্ছে সোশিও রিলিজিয়াস এথনোলজিক্যাল হিস্ট্রি, 4টে পেপার। তা 4টে পেপারে এথনোলজি যেটা 100 পেপারে, সেটা তুমি অসাধারণ পড়াতেন। এবং সেই অ্যাট্রাকশনে আমি বললাম ওনার কাছে কাজ করব এবং এথনোলজি নিয়ে কাজ করব। এইভাবে ওনার কাছে পাস করার পর সেখানে বলেছি, একবার বলেছি এই প্রফেসর দাসের শতবর্ষে বলেছি তার কথা। আমাকে ডেকেছিল এর থেকে, ওখানে আমাকে ডেকেই ছিলেন, বললেন যে আপনি ওনার কাছে কাজ করেছেন আমরা দেখলাম, আর ওনার বক্তৃতা রেডিওতে ছিল উৎখনন বিজ্ঞানের উপর প্রফেসর দাসী, সেই সব দেখে আমাকে ডেকেছিল, আমি বলেও ছিলাম। তারপরে আবার ডাকলেন, আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে এবার যার উপর কাজ করেছি তার উপরেই আপনাদের বলবো যে আমাদের অরিজিন অফ বেঙ্গলি কালচার, অর্থাৎ বাঙালি বঙ্গ সংস্কৃতি বা বাঙালির সংস্কৃতির উৎস কোথায়, এইটার উপরে আমি ছোট্ট করে বলেছিলাম ওদের ওখানে। আবার ডেকেছিল যে এই স্বাধীনতা আন্দোলনের 75 বছরে মেদিনীপুরে অবিভক্ত মেদিনীপুরের অবদানের কথা বলুন। তাতে আমি আর বললাম এত কাজ আমার হাতের মধ্যে আছে, আমি আর এখন পারবো না। সময় বহিয়া চলেই নদীর স্রোতের প্রায়, সময় বাদ সেধেছে, তাই সাক্ষাৎকার অনুষ্ঠানও শেষ করার সময় হয়ে গিয়েছে। তবে যেতে যেতে কি বলছেন অন্নপূর্ণা দেবী শুনে নিন। না, আমারও খুব ভালো লাগলো, আমাদেরকে আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি আন্তরিক। এ ভালোবাসা আমাদের কাছে একটা বিশাল পাওয়া হয়ে থাকবে। আমরা আবারও চাইব এই গুণী মানুষের সান্নিধ্য যাতে বারবার আমরা পাই। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর অন্নপূর্ণা চট্টোপাধ্যায়কে আমাদের তার মহামূল্যবান সময়ের মধ্যে থেকে এতখানি সময় উপহার দেওয়ার জন্য। আজ শুনলেন কথায় কথায় বিশিষ্ট ইতিহাসবিদ অন্নপূর্ণা চট্টোপাধ্যায়। পরবর্তী পর্বের জন্য শুনতে থাকুন 90.8 FM প্রচার তরঙ্গ বেতার বিদ্যাসাগর, আর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। কথায় কথায় দেশ থেকে বিদেশ, ক্রীড়া জগৎ থেকে শিক্ষাক্ষেত্র, নানান বিষয়ের ওপর নানান আলোচনা শুনুন বেতার বিদ্যাসাগরের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান কথায় কথায়। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়।